দুঃখিত সবাইকে হঠাৎ করে একটু ইন্টারাপশনের জন্য। সবাই আবারও ক্লাসে চলে আসো। সবাই আবারও ক্লাসে একটু চলে আসো, একটু ইন্টারাপশন হলো হঠাৎ করে। তোমার হচ্ছে ভোল্টেজ আপ ডাউনের হওয়ার কারণে আর কি লাইফটা একটু কেটে গেছে। সবাই একটু চলে আসো ধীরে ধীরে। এখান থেকে তো এভরিওয়ান মেনশন দিয়ে যাচ্ছে না, কারণ হচ্ছে অলরেডি নূর ভাইয়া সবাইকে মেনশন দিয়ে দিয়েছে। সবাই আসতে থাকো, একটু একটু অপেক্ষা করি, সবাই আসতে থাকো। সবাই একটু জানিয়ে দাও যে আমার কথা ক্লিয়ারলি শুনে যাচ্ছে কিনা। আশা করি সব কিছু ক্লিয়ার আছে এখানে। আসসালামু আলাইকুম, সবাই চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কি হলো বুঝলাম না। হঠাৎ করে আর কি তোমার হচ্ছে ভোল্টেজ আপ ডাউন হওয়ার কারণে লাইফটা কেটে গেছে আর কি, এমন হলো কেন? ভোল্টেজ আপ ডাউনের কারণে আর কি, মানে কারেন্ট হচ্ছে চলে গিয়েছিল সম্ভবত, এর কারণে একটু আবার ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। মাঝে মাঝে একটু এরকম ইন্টারাপশন হয়। সবাই একটু আবার একটু রেডি থাকো। আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক একটু। ওকে, আচ্ছা আমরা আমাদের ক্লাসে ফেরত আসি। চলো চলো চলো। আচ্ছা, তো যেখানে আমরা আর্সেনিক নিয়ে কিছু তথ্য পড়ছিলাম, মানব শরীরের সর্বাধিক সহনশীলতার মাত্রা টিএলভি, সহনশীলতার মাত্রা হচ্ছে কত বলো তো? 0.05। এই যে মানগুলো একটু মাথায় রাখবা। নর্মালি নিরাপদ হচ্ছে সব থেকে কত? 0.01। আর সর্বোচ্চ গ্রহণযোগ্যতা সহনশীলতা এটা কি কত? 0.05। মানে 0.05-এর উপরে যেতে পারবে না। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের সর্বাধিক গ্রহণযোগ্যতার মাত্রা কত? 0.05। মানে এই মানটা জাস্ট মাথায় রাখবা তুমি। 0.05 এই মানটা জাস্ট ভাই কি করবে? একটু মাথায় রাখবা, আর কিছু করা লাগবে না। মানটা কি করবে? একটু মাথায় রাখবা, তাহলেই এনাফ, যথেষ্ট। ওকে, এই যে আর্সেনিকের মান 0.05, এটা জাস্ট মাথায় রাখলে হবে। এটা সর্বাধিক গ্রহণযোগ্যতা, ওকে, বা সহনশীলতা। আচ্ছা দেখো, আমাদের এখানে একটা প্রশ্ন আসছে, যে পানিতে আর্সেনিকের সর্বাধিক গ্রহণযোগ্যতা কত? তাহলে এটা কত হবে? আমরা এখানে লিখলাম এই যে 0.05 না, তো এখানে তো 0.05 আছে। এই যে কোথায়
এই যে এখানে আছে 0.05, কত থেকে? এই যে 0.01 থেকে 0.05, তাহলে এটা আনসার হবে, তাই না? বি হবে আমাদের আনসার। আনসার কি হবে? বি। বি হবে আমাদের আনসার, রাইট। ওকে, হ্যাঁ, বি হবে আমাদের আনসার, বি হবে আমাদের সঠিক আনসার। আচ্ছা, বি। তাহলে এরপরে দেখো পরের টপিকটাতে যাই আমরা, যে ক্ষরতা। যে ক্ষরতা কি? পানিতে বিভিন্ন ধরনের লবণ আছে, বুঝছো? পানিতে বিভিন্ন ধরনের লবণ আছে, এই লবণগুলা পানিতে মিশে পানিটাকে দূষিত করে ফেলে। যে যখন ওই পানিতে স্পেসিফিক কিছু লবণ থাকে, লবণ করে ওই পানিটাকে দূষণ করে ফেলে, ওই স্পেসিফিক লবণের কারণে একটা বৈশিষ্ট্য দেখা যায়, ওই বৈশিষ্ট্যটাকে আমরা বলি ক্ষরতা বা পানির ক্ষরতা। এই ক্ষরতাটা দুই ধরনের, এটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, মানে যেটা খুব সহজে নিরাময় করা যায়, যেটা খুব সহজে দূর করা যায়, অস্থায়ী ক্ষরতা বলি এটাকে, অস্থায়ী ক্ষরতা। আর এটাকে কি বলি? স্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা। তো এখন তোমাকে জানতে হবে যে অস্থায়ী ক্ষরতা কোন কোন লবণের জন্য দায়ী। এই যে অস্থায়ী ক্ষরতা হয় কোন কোন লবণের জন্য, এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এই লবণগুলোর জন্য অস্থায়ী ক্ষরতা দেখা যায়। তারপর আবার আয়রন বাইকার্বনেট, এই যে এই লবণগুলোর জন্য অস্থায়ী ক্ষরতাটা কি দেখা দেয়। আর স্থায়ী ক্ষরতা কিসের জন্য দেখা যায়? যেমন ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, তারপরে আয়রন সালফেট ইত্যাদি, বুঝছো? তো মূলত অস্থায়ী ক্ষরতাটা দেখা যায় বাইকার্বনেট যুক্ত লবণগুলা, আর স্থায়ী ক্ষরতাটা দেখা যায় সালফেট যুক্ত লবণগুলার কারণে, বুঝছো? সালফেট যুক্ত লবণগুলার কারণে। ওকে, তাহলে অস্থায়ী ক্ষরতা কোন কোন লবণের জন্য দায়ী এটা মাথায় রাখতে হবে। স্থায়ী ক্ষরতার জন্য কোন কোন লবণ দায়ী এগুলো কি করতে হবে? একটু মাথায় রাখতে হবে, বুঝে গেছে? তাহলে এগুলো একটু তুলে নাও। হ্যাঁ, ঠিক আছে। এখন ঠিক আছে এখন সব। হ্যাঁ, আচ্ছা, তো বুঝছো, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যে পানিতে এইগুলো থাকলে অস্থায়ী ক্ষরতা দেখা যায়, এগুলো থাকলে স্থায়ী ক্ষরতা। আর আরেকটা যেটা আরেকটা লবণ আছে, যেমন হচ্ছে এই যে ক্লোরাইড লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে আবার হচ্ছে আয়রন ক্লোরাইড, এগুলো একটু লিখে নাও, এগুলোও স্থায়ী ক্ষরতার জন্য দায়ী, বুঝছো? তাহলে পানির ক্ষরতা অর্থাৎ পানিতে কিছু স্পেসিফিক লবণ থাকার কারণে যে ক্ষরতাটা দেখা যায় বা সৃষ্টি হয়, ঠিক আছে, পানির যে দূষণ মাত্রাটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি কি? পানির ক্ষরতা। এই লবণগুলো যেমন ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, আয়রন বাইকার্বনেট, এগুলো থাকলে অস্থায়ী ক্ষরতা দেখা যায়। আর যদি ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, আয়রন সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড, এগুলো যদি থাকে তাহলে স্থায়ী ক্ষরতাটা দেখা যায়। ওকে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে ইনশাল্লাহ। অলরাইট, এরপরে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের প্রধান উপাদানগুলো হচ্ছে এইগুলা: কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন, অক্সিজেন না, এটা ওজোন গ্যাস, ওই যে O3, O3 কি? ওজোন গ্যাস, ওজোন, ওজোন গ্যাস। তারপরে সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস, তারপরে NOx, নাইট্রোজেন অক্সিজেন মিশ্রিত যে গ্যাসগুলো, এবং জলীয় বাষ্প। কোনটা কত পার্সেন্টেজে আছে এটা আমাকে মাথায় রাখতে হবে। যেমন এই গ্রিন হাউস গ্যাসটা আমরা জানি, গ্রিন হাউস গ্যাসগুলা আমাদের যে জলবায়ু আছে না, এই জলবায়ু পরিবর্তনে খুবই ভূমিকা পালন করে। মানে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, মানে হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঠান্ডা, হঠাৎ বেশি গরম, এইগুলা কি ক্লাইমেট চেঞ্জ না? মানে জলবায়ু হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, যেটা পৃথিবীর জন্য হুমকি স্বরূপ। এগুলো কেন হয়? এই গ্যাসগুলোর কারণে হয়। এই গ্যাসগুলো বাইরে যত বেশি থাকবে তত এই জলবায়ু পরিবর্তনগুলো হবে, ভূমিকম্প। তো এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এই গ্রিন হাউস গ্যাসের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা জলবায়ু পরিবর্তনে সব থেকে বেশি ভূমিকা পালন করে। কত পার্সেন্ট? 50%। এরপরে সেকেন্ডে কি আছে? মিথেন, এটা হচ্ছে 19%। এরপরে আছে ওজোন গ্যাস, এটা কত? 18%। এরপরে আছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এটা কত পার্সেন্ট বলো? 16%। এরপরে নাইট্রোজেন এবং অক্সিজেন মিশ্রিত যে গ্যাসটা, সেটা কত পার্সেন্ট? 5%। এরপরে হচ্ছে জলীয় বাষ্প, সেটা কত পার্সেন্ট? 2%। তাহলে গ্রিন হাউস গ্যাসে
কোন কোন গ্যাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্ব বলতে তাপমাত্রা বাড়ানোর জন্য আর কি, জলবায়ু পরিবর্তনে ভূমিকা পালন করে সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড 50%, মিথেন হচ্ছে 19%, ওজোন গ্যাস হচ্ছে 18%, সিএফসি 16%, নাইট্রোজেন অক্সিজেন মিশ্রিত গ্যাসটা কত বলো 5%, আর জলীয় বাষ্প কত 2%। যে কোনটা কত পার্সেন্টে আছে এটা মাথায় রাখতে হবে, কোনটা সব থেকে বেশি ভূমিকা পালন করে এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা এই যে কোনটি গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী না, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসের জন্য কোনগুলো দায়ী, প্রধানত এগুলোতে লেখা আছে। কোনটা দায়ী না দেখো, এই যে এটা কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড দায়ী, নাইট্রোজেন অক্সিজেন মিশ্রিত যে গ্যাসটা নাইট্রাস অক্সাইড এটাও দায়ী, সিএফসিও দায়ী। তাহলে এখানে আনসার কি হবে বলো তো, কার্বন মনোঅক্সাইড। আনসার কি হচ্ছে, কার্বন মনোঅক্সাইড হচ্ছে আনসার কি, কার্বন মনোঅক্সাইড। বুঝছো আনসার কি বলো তো, কার্বন মনোঅক্সাইড, এ হবে আনসার। আর কার্বন মনোঅক্সাইডকে আমরা সাইলেন্ট কিলার ডাকি, কিন্তু কার্বন মনোঅক্সাইডকে কি ডাকি, সাইলেন্ট কিলার, সাইলেন্ট কিলার মানে এটা নীরব ঘাতক। নীরবে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমাদের ভিতরে ঢুকে তছনছ করে ফেলে, নীরবেই হয় কাহিনীটা। তো এটাকে আমরা কি বলি, নীরব ঘাতক। এটাকে কি বলি, কার্বন মনোঅক্সাইডটাকে আমরা বলি নীরব ঘাতক, বুঝে গেছে? এটাকে আমরা কি ডাকি, নীরব ঘাতক। আচ্ছা পরের টপিকটাতে আসি, অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি কি, যখন উপর থেকে বৃষ্টি পড়ে ওই বৃষ্টিটা কিছু স্পেসিফিক গ্যাসের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। মানে বৃষ্টির পানির সংকেত কি, H2O না, আর আশেপাশে চারপাশে কি অনেক গ্যাস থাকে না, ওই গ্যাসগুলা যখন এই বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড তৈরি করে, তখন আমরা ওই বৃষ্টির পানিটাকে বলি অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, যেমন দেখো সালফিউরিক অ্যাসিড, তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টির পানি, যেটা পিএইচ হচ্ছে কত সীমা, 3.5 থেকে 5.6, এর কম হলে তখন আমরা কি বলি, এটাকে অ্যাসিড বৃষ্টি বলি। মানে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড মিশ্রিত যে বৃষ্টির পানিটা, মানে এটা বৃষ্টির পানিটা কেমনে হইলো, এই যে সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যাসিডটা কেমনে তৈরি হইলো, দেখো বৃষ্টির পানির সংকেত হচ্ছে SO2, বৃষ্টির পানির সংকেত কি H2O, আর এইটার সাথে বাতাসের যে সালফার ট্রাইঅক্সাইড এটা বিক্রিয়া করে তৈরি করে এই যে সালফিউরিক অ্যাসিডটা। এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তারপরে আবার এই নাইট্রিক অ্যাসিডটা কেমনে তৈরি হয়, দেখো বাতাসে আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর বৃষ্টির পানি হচ্ছে H2O, এই দুইটা মিক্স হয়ে তৈরি করে নাইট্রিক অ্যাসিড। তাহলে এটাও কি অ্যাসিড বৃষ্টি। তাহলে এই অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান কত হয়, 3.5 থেকে 5.6, তখন আমরা তাকে কি বলি, অ্যাসিড বৃষ্টি বলি। তো এই অ্যাসিড বৃষ্টিতে সব থেকে বেশি ভূমিকা পালন করে হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডটা। তার মানে অ্যাসিড বৃষ্টি হওয়ার প্রধানত দায়ী হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড কত পার্সেন্ট, 60 থেকে 65%। এরপরে নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে দ্বিতীয় ভূমিকা পালন করে, ঠিক আছে, কিন্তু সব থেকে কম ভূমিকা পালন করে কে বলতো, HCl, এই যে HCl। ওকে, তাহলে অ্যাসিড বৃষ্টি যে তৈরি করলো, অ্যাসিড বৃষ্টি কিভাবে তৈরি হলো, যে বৃষ্টির পানির সাথে বাতাসে যে গ্যাসগুলো আছে সালফার ট্রাইঅক্সাইড এই মিশ্রিত হয়ে একটা কি তৈরি করে বলো, তৈরি করে একটা অ্যাসিড, যেটা বৃষ্টি হিসেবে পড়ে। তারপর আবার দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কি বলতো, বাতাসের গ্যাস, এই গ্যাসটা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, বুঝছো? আচ্ছা, এরপরে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস মূলত হচ্ছে যেটা বললাম, নাইট্রোজেন এবং অক্সিজেন মিশ্রিত গ্যাস, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড অথবা নাইট্রোজেন মনোঅক্সাইড, সালফার এবং অক্সিজেন মিশ্রিত গ্যাস, এই যে দেখো সালফার ট্রাইঅক্সাইড অথবা সালফার ডাইঅক্সাইড, এগুলো। তাহলে এখানে লেখো নাইট্রোজেন এবং অক্সিজেন মিশ্রিত গ্যাস অথবা সালফার অক্সিজেন মিশ্রিত গ্যাস। তবে এই অ্যাসিড বৃষ্টিতে প্রধান যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। কিভাবে তো বুঝলাই, তাই না? কিভাবে হচ্ছে এটা তো বুঝছো। এই যে তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই সালফিউরিক অ্যাসিড তৈরিতে ভূমিকা পালন করে কে, সালফার ট্রাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই দুইটা। ওকে, আচ্ছা, তো বর্জ্যপাতের সময় এখানে একটা তথ্য আছে, বর্জ্যপাতের সময় উচ্চ তাপমাত্রা, বর্জ্যপাতের সময় তো অনেক বেশি টেম্পারেচার তৈরি হয়, ওই উচ্চ তাপমাত্রায় বাতাসের নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে একটা NOx তৈরি করে, এবং ওই NOxটা কি করে, পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড, এই যে অ্যাসিডটা তৈরি করে, এই যে নাইট্রিক অ্যাসিডটা। তাহলে মূলত হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, সহজ কথা, তোমার পরীক্ষা হলে আসবে প্রশ্ন যে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলো দায়ী।
অ্যাসিড বৃষ্টির জন্য নাইট্রোজেন এবং অক্সিজেন মিশ্রিত যে গ্যাসগুলা, নাম্বার 1, সালফার এবং অক্সিজেন মিশ্রিত যে গ্যাসগুলো, যেমন নাইট্রোজেন এবং অক্সিজেন মিশ্রিত কোন গ্যাসগুলো? নাইট্রোজেন মনোঅক্সাইড NO, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, আর সালফার এবং অক্সিজেন মিশ্রিত গ্যাসগুলো কি? SO2 সালফার ডাইঅক্সাইড, SO3 সালফার ট্রাইঅক্সাইড। এইগুলাই কি তৈরি করতেছে? নাইট্রিক অ্যাসিড তৈরি করতেছে, নাইট্রাস অ্যাসিড তৈরি করতেছে, সালফিউরিক অ্যাসিড তৈরি করে, সালফিউরাস অ্যাসিড তৈরি করে। এগুলো কি? অ্যাসিড বৃষ্টি। বুঝে গেছে? এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। আমরা এখান থেকে একটা এমসিকিউ পড়ি যে কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য কারণ নয়, কোনটা অ্যাসিড বৃষ্টির জন্য কারণ নয়। যেমন এখানে নাইট্রিক অ্যাসিডটা কারণ, এটা আনসার হবে না। সালফিউরিক অ্যাসিডটা কারণ, এটা আনসার হবে না। সালফিউরাস অ্যাসিডটাও কারণ কিভাবে? বাতাসে থাকে সালফার ডাইঅক্সাইড, এটার সাথে পানির অ্যাসিড বৃষ্টির পানি বিক্রিয়া করে এটা তৈরি করে। আবার এই সালফিউরিক অ্যাসিড, এই যে SO3 সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, মানে বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে। তাহলে এটা আমার হবে আনসার। ঠিক আছে, এটা কাটতে গেছিলাম, এটা হবে আনসার। এই যে এটা অ্যাসিড বৃষ্টির জন্য কারণ নয়, এটা অ্যাসিড বৃষ্টির জন্য কি কারণ নয়। বুঝে গেছে? এ হবে তাহলে আমাদের আনসার। অল রাইট। আচ্ছা, এর পরের টপিকটাতে যাব। আমরা একটু নামাজের একটা ব্রেক দিই, ঠিক আছে? নামাজের একটা ব্রেক দিই, এরপর আমরা এসে এই টপিকটা পড়ব। আমরা হচ্ছে নামাজের একটা ব্রেক দিই। পনেরো মিনিটের একটা ব্রেক দিলাম। তোমরা হচ্ছে সবাই চলে এসো 15 মিনিট পরে নামাজ পড়ে। 15 minutes ব্রেক। ওকে, তো সবাই একটু 15 মিনিট পরে, ঠিক 15 মিনিট পরে সবাই চলে এসো। যারা যারা আছো সবাই চলে এসো।
ওকে, আমরা আমাদের ক্লাসে ফেরত আসি, সবাই আসতে থাকো। ওকে, আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্স দাও। ভাইয়া চলে এসেছি, ঈদ তো চলে আসছে। ওকে, আচ্ছা, দেখো আমরা ভাইয়া অণুবন্ধী এসির অণুবন্ধী ক্ষারক এই টপিকটা পড়বো। তো এই টপিক থেকে বিগত বছরগুলোতে বলা যায় যে মাত্র একটা প্রশ্ন আসছে, এবং যেহেতু একটা প্রশ্ন আসছে তার মানে এই টপিকটা গুরুত্বপূর্ণ। কারণ এখন তোমার সামনের পরীক্ষাগুলোতে আসতে পারে এটা, অর্থাৎ তুমি যে এই বছর পরীক্ষা দিবা, অর্থাৎ ফেব্রুয়ারি 27 তারিখ যে পরীক্ষা দিবা, ওখানে অণুবন্ধী অ্যাসিড ক্ষারক থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। তো আমি তোমাকে এটা এত সহজ করে বুঝাবো ইনশাল্লাহ, তোমার এই অনুবন্ধী অ্যাসিড কোনটা কোনটা ক্ষারক এটা নিয়ে কোনো প্যারা হবে না। তো এর জন্য ভাইয়া তুমি জাস্ট দুইটা লাইন মনে রাখবা, ঠিক আছে? তুমি জাস্ট কি করবা, দুইটা লাইন মনে রাখবা। প্রথম লাইনটা হচ্ছে, এটা আসলে আসে মানে অনুবন্ধী অ্যাসিড ক্ষারক টপিকটা আসে প্রোটনীয় মতবাদ থেকে। দুইটা বিজ্ঞানী আছে, একজন বিজ্ঞানীর নাম হচ্ছে ব্রনস্টেড আর একজনের নাম হচ্ছে লাউরি। তো ব্রনস্টেড এবং লাউরি এরা দুইজন মিলে একটা মতবাদ দিছিল। ওই মতবাদটা কি, সে বলছিল যে যে এইচ প্লাস ত্যাগ করে, যে এইচ প্লাস কি করে, ত্যাগ মানে ছেড়ে দেয়, ত্যাগ করে সে অ্যাসিড, সে অ্যাসিড। যে এইচ প্লাস ত্যাগ করে তাকে কি বলছে, অ্যাসিড বলছে। আর যে এইচ প্লাস গ্রহণ করে, যে এইচ প্লাস গ্রহণ করে, গ্রহণ, তার নাম কি দিছে বলতো, ক্ষারক। সে ক্ষার বা ক্ষারক। তার মতামত অনুসারে যে বলছে যে একজন যখন এইচ প্লাস ত্যাগ করে তাকে তুমি নাম দিবা অ্যাসিড, আর যে এইচ প্লাস গ্রহণ করবে তাকে নাম দিবা কি, ক্ষারক। তো এখান থেকেই আসলে আমরা বুঝতে পারি যে কে অ্যাসিড কে ক্ষারক। যেমন আমি তোমাকে একটা বিক্রিয়া দেখাচ্ছি, এখানে ধরো অ্যামোনিয়া আছে আর এখানে ধরো আছে HCl। তো নর্মালি তুমি কি জানো, তুমি জানো যে যে এইচ প্লাস ত্যাগ করে সে অ্যাসিড, যে এইচ প্লাস গ্রহণ করে সে ক্ষারক। এখানে HCl আছে, এটা তুমি আগে থেকেই জানো অ্যাসিড। তাহলে সে ধরো এখানে তাকে ভাঙলে আমরা কি পাবো, H প্লাস পাবো এবং Cl মাইনাস পাবো। তো এই HClটা H প্লাস ত্যাগ করে দিছে, তার আগে লিখে দিই HCl হচ্ছে একটা অ্যাসিড, নিচে লিখে দিচ্ছি অ্যাসিড। এ যদি অ্যাসিড হয় অটোমেটিকলি অ্যামোনিয়া কি হবে, ক্ষারক হবে, তাই না? অটোমেটিকলি অ্যামোনিয়া কি হবে, ক্ষারক। তাহলে একটা অ্যাসিড H প্লাস ত্যাগ করে দিচ্ছে, তো এই HClটা যদি H প্লাস ত্যাগ করে দেয় তাহলে তার কাছে কি থাকে, Cl মাইনাস, তাই না? এই HClটা যদি H প্লাস ত্যাগ করে দেয়, বের করে দেয়, তাহলে এখন কি তৈরি হবে, Cl মাইনাস। তাহলে সে যেহেতু HCl, যে H প্লাস ত্যাগ করে দিচ্ছে, কি করতেছে, H প্লাস ত্যাগ করে দিচ্ছে, তাহলে সে এখন অ্যাসিড, কিন্তু ত্যাগ করার পরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অনুবন্ধী, অনুবন্ধী ক্ষার। উল্টাটা, অনুবন্ধী কি বলতো, ক্ষার, অনুবন্ধী ক্ষার। তার মানে একটা জিনিস বুঝলা যে HCl কি করছে, H প্লাস ছেড়ে দিছে, এই যে H প্লাস ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে যেটা তৈরি হয়েছে সেটাকে অনুবন্ধী ক্ষার। আগে ছিল অ্যাসিড, অ্যাসিডের পর যেটা তৈরি হবে সে উল্টা কি, ক্ষার। কি ক্ষার, অনুবন্ধী ক্ষার। তাহলে অ্যামোনিয়া এই H প্লাসটা কি করবে, গ্রহণ করবে, তাহলে সেটা একটা ক্ষারক। এই H প্লাসটা অ্যামোনিয়া গ্রহণ করে তৈরি হবে কি বলতো, অ্যামোনিয়াম প্লাস, অ্যামোনিয়াম প্লাস। তাহলে এটা যদি হয় ক্ষারক, এটা যদি হয় ক্ষারক, তাহলে অ্যামোনিয়াম প্লাসটা কি হবে, অনুবন্ধী অম্ল। এটা যদি ক্ষারক হয় তাহলে অ্যামোনিয়াম প্লাসটা কি হবে, অনুবন্ধী অম্ল, রাইট? অনুবন্ধী কি হবে বলতো, অম্ল। শেষ। তাহলে আগে ছিল ক্ষারক, কিন্তু এখন হয়ে গেছে কি, অনুবন্ধী অম্ল। আগে ছিল ক্ষারক, এখন হয়ে গেছে কি, অনুবন্ধী অম্ল। বুঝা গেছে? বোঝা গেছে, আগে ছিল ক্ষারক, এখন হয়ে গেছে কি, অনুবন্ধী অম্ল। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন আসতে পারি না, কি ডিসিশন আসতে পারি, যে একজন বিক্রিয়াতে যে বিক্রিয়ক হিসেবে অ্যাসিড ছিল সে পরবর্তীতে অনুবন্ধী ক্ষারক হয়ে যায়, আর একজন যে ক্ষারক ছিল সে পরবর্তীতে কি হয়ে যায়, অনুবন্ধী অম্ল হয়ে যায়, উল্টা, যে ক্ষারক থেকে অনুবন্ধী অম্ল। আর একটা জিনিস আরেকটা মাথায় রাখলাম, যে H প্লাস গ্রহণ করে সে অ্যাসিড, আর যে সরি যে H প্লাস ত্যাগ করে দেয়, যে HClটা H প্লাস ত্যাগ করে দিছে সে কি, অ্যাসিড। আর যে H প্লাস গ্রহণ করতেছে তাকে কি বলতেছি, ক্ষারক বলতেছি। বুঝা গেছে? আচ্ছা, এখন আরেকটু সহজ করে দিই তোমাকে, আরেকটু সহজ করে দিই তোমাকে। ধরো র্যান্ডমলি জিজ্ঞেস করলো, এই যে ধরো র্যান্ডমলি জিজ্ঞেস করলো অ্যামোনিয়া, অ্যামোনিয়া এর অনুবন্ধী,
এইভাবে জিজ্ঞেস করবে, অ্যামোনিয়ার অনুবন্ধী কি অম্ল কোনটা, অম্ল কি, অ্যামোনিয়াটার অনুবন্ধী অম্লটা কি এটা জানতে চাবে। ঠিক আছে, অ্যামোনিয়ার অনুবন্ধী অম্লটা কি এটা জানতে চাবে। আচ্ছা, অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল জানতে চাইছে, তার মানে অ্যামোনিয়া নিজে একটা ক্ষারক, কারণ ক্ষারক থেকে তো অনুবন্ধী অম্ল পাই, ক্ষারক। এখন এই ক্ষারকের কাজ কি বলো, ক্ষারকের কাজ কি, ক্ষারকের কাজ হচ্ছে H+ গ্রহণ করা, তাহলে সে H+ গ্রহণ করবে, গ্রহণ কইরা অ্যামোনিয়াম প্লাস তৈরি করবে H। তাহলে সে নিজে একটা ক্ষারক, তার থেকে তৈরি হচ্ছে কি অনুবন্ধী অম্ল। এই যে বুঝছো কেমনে বের করতে হয়, এই যে অনুবন্ধী অম্ল, বুঝা গেছে। এইভাবে আমরা বের করবো, এটা তো সব থেকে ইজিয়েস্ট হয়। ধরো তোমাকে বললো যে পানি H2O, এই H2O এর অনুবন্ধী অনুবন্ধী অম্ল জানতে চাইছে কোনটা, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল কোনটা এটা জানতে চাইছে। H2O যেটা পানি, পানির অনুবন্ধী অম্ল জানতে চাইছে, তার মানে পানির অনুবন্ধী অম্ল জানতে চাওয়ার মানে এই অর্থ যে পানি নিজে একটা ক্ষারক, পানি নিজে একটা কি ক্ষারক। তাহলে ক্ষারকের কাজ কি বলো, ক্ষারকের কাজ হচ্ছে H+ গ্রহণ করা। তাহলে এই যে পানিটা H+ গ্রহণ করবে, গ্রহণ করে তৈরি করবে কি এই যে H3O+ হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এই পানি এর অনুবন্ধী অম্ল জানতে চাইছে, তার মানে পানি নিজে একটা ক্ষারক, তা থেকে পাবো অনুবন্ধী অম্ল, তার মানে এই যে পানিটা একটা ক্ষারক, ক্ষারক, আর এটা পাইছে কি অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল। বুঝা গেছে, একজন থেকে উল্টাটা পাই আর কি, ক্ষারক থেকে অনুবন্ধী অম্ল পাবো, অম্ল থেকে অনুবন্ধী ক্ষারক পাবো। বুঝা গেছে। তাহলে এই যে এটা একটা ক্ষারক, এর অনুবন্ধী অম্ল জানতে চেয়েছে, তার মানে সে যেহেতু ক্ষারক, ক্ষারকের বৈশিষ্ট্য কি H+ গ্রহণ করা, এই যে H+ গ্রহণ করবে, গ্রহণ করে তৈরি করলো H3O+, তাহলে এটা কি অনুবন্ধী অম্ল। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেই, তাহলে তোমার ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। তোমাকে জানতে চাইলো H2O এর, আগে জানতে চাইছিলাম কি অনুবন্ধী অম্ল, এবার বের করো অনুবন্ধী ক্ষারক। এটা কোনটা ক্ষারক কি বলো, এটার ক্ষারকটা কি, H2 এর অনুবন্ধী ক্ষারকটা কি বের করো। তো H2 এর অনুবন্ধী ক্ষারক, তার মানে সে নিজে একটা অ্যাসিড, অ্যাসিড থেকে তো অনুবন্ধী ক্ষারক পাবো, সে নিজে একটা অ্যাসিড। তাহলে এই অ্যাসিডটা একটা H+ ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে এখানে তৈরি করবে কি বলতো, এই যে H2, সে একটা অ্যাসিড, অ্যাসিডের কাজ কি H+ ছেড়ে দেওয়া, তাহলে এই অ্যাসিডটা H+ ছেড়ে দিয়ে এখানে তৈরি হবে OH-। তাহলে এটাই কি অনুবন্ধী ক্ষারক, এটাই কি অনুবন্ধী ক্ষারক। বুঝে গেছে। আরেকটা এক্সাম্পল দেই ভাইয়া, ধরো তোমাকে জানতে চাইলো যে H2SO4 এর সালফিউরিক অ্যাসিড এর অনুবন্ধী ক্ষারক কোনটা, অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক। এটা বুঝছো যে পানির অনুবন্ধী ক্ষারক কোনটা, পানির অনুবন্ধী ক্ষারক জানতে চাইছে, তার মানে পানি নিজে একটা অ্যাসিড, অ্যাসিডের কাজ কি H+ ছেড়ে দেয়া, এই যে দেখো অ্যাসিডটা H+ ছেড়ে দিছে, OH- হইছে, এই OH- থেকে অনুবন্ধী ক্ষারক। সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক জানতে চাইছে। আচ্ছা, তাহলে সালফিউরিক অ্যাসিড নিজে কি একটা অ্যাসিড, তাহলে অ্যাসিডের কাজ কি, এই যে H2SO4 এর কাজ কি, হচ্ছে একটা H+ ছেড়ে দিবে, একটা H+ যদি ছেড়ে দেয় তাহলে এখানে উৎপন্ন হবে HSO4-, এই যে এটাই হচ্ছে অনুবন্ধী ক্ষারক। আর এটা কি অ্যাসিড, অ্যাসিডের কাজ কি H+ ছেড়ে দেওয়া। ওকে, বোঝা গেছে। এইভাবে হচ্ছে আমরা বের করতে পারবো, এইভাবে হচ্ছে আমরা খুব সহজে বের করে ফেলবো। বোঝা গেছে সবাইকে, আমরা বুঝতে পারছি। চলো আমরা একটা এমসিকিউ সলভ করি, আমরা একটা এমসিকিউ সলভ করি। এই যে এখানে জানতে চাইছে HSO4 আয়নের অনুবন্ধী অ্যাসিড কোনটা, হাইড্রোজেন সালফেট আয়নের অনুবন্ধী অ্যাসিড জানতে চাইছে, তার মানে সে নিজে কি হবে, এর অ্যাসিড জানতে চাইছে, তাহলে নিজে সে ক্ষারক হবে নিশ্চয়ই, তাই না, সে কি হবে ক্ষারক। তাহলে ক্ষারকের কাজ কি, ক্ষারকের কাজ হচ্ছে H+ গ্রহণ করা, ক্ষারকের কাজ কি H+ গ্রহণ। তাহলে এই ক্ষারকটা, এই যে HSO4-, এই ক্ষারকটা একটা H+ গ্রহণ করবে, গ্রহণ করে কি উৎপন্ন হবে H2SO4, এই যে তাহলে এই HSO4-, এই H+ গ্রহণ করে H2SO4 হবে, এটা একটা ক্ষারক, এটা একটা কি একটা ক্ষারক, ক্ষারকের কাজ কি H+ গ্রহণ করা, গ্রহণ করে এই যে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, এটাই হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, এটাই হবে আমাদের আনসার। তাহলে এটা কোথায় আছে, এই যে এটা হচ্ছে আমাদের আনসার H2SO4। বুঝছো সবাই, কি বুঝতে পেরেছি, এ এ এ ভেরি গুড, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ভেরি গুড, এই অ্যান্সার হবে। হ্যাঁ, সবাইকে আমরা ক্লিয়ার হয়েছি, তাহলে কমেন্টে জানাই দাও যে ভাইয়া অল ক্লিয়ার, মাশাআল্লাহ ভেরি গুড।
অল ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখো আমাদের পরিবেশ রসায়ন অধ্যায়টা আলহামদুলিল্লাহ কমপ্লিট করছে। এখন আমরা কি পড়বো? অর্থনৈতিক রসায়ন। এই অধ্যায়ের কোন কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে সেগুলো আমরা দেখব, ঠিক আছে? যেমন কাগজের প্রধান উপাদান সেলুলোজ, এটা কিন্তু আবার বিসিএস পরীক্ষায় আসতে পাইতে হবে, মানে হচ্ছে বিসিএস আবার পরীক্ষা হলো না 30 তারিখ, তখন এই কোয়েশ্চেনটা আসছিল কাগজের প্রধান উপাদান। তো তোমাদের আবার নার্সিং অ্যাডমিশনে চলে আসতে পারে। কাগজের প্রধান উপাদান নাম কি? মনে রাখবা সেলুলোজ। কোয়ার্টজ বা সিলিকা এর সংকেত কি? সিলিকন ডাইঅক্সাইড। কোয়ার্টজ বা সিলিকার সংকেত কি? মনে রাখবা সিলিকন ডাইঅক্সাইড। পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদনে কাঁচা মাল হিসেবে কোনটা ইউজ করা হয়? জিপসাম। জিপসাম, এটা সংকেত কি বলো? এটা সংকেত কি পড়াইছিলাম গত ক্লাসে? এটা সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডট 2 মোল পানি, জিপসামের সংকেত। ওকে। আচ্ছা, লবণ দ্বারা চামড়া শুকিয়ে সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলি আমরা? কিউরিং বলি। কি বলি? কিউরিং, মনে রাখবা। লবণ দিয়ে যে আমরা চামড়া সংরক্ষণ করে রাখি না, তো এটাকে কি বলি? কিউরিং বলি। কাঁচা চামড়া থেকে পাকা চামড়া রূপান্তরের প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ট্যানিং। এই তথ্যগুলো জাস্ট, আমি কিন্তু এটাকে অনেক বড় করে পড়াচ্ছি না, যতটুকু তথ্য দরকার ততটুকু পড়াচ্ছি। আর চামড়ার ট্যানিং এ ব্যবহার করা হয় কি? ক্রোমিয়াম সালফেট। এই ক্রোমিয়াম সালফেট থেকে পরবর্তীতে একটা বর্জ্য বের হয়। এই ক্রোমিয়াম সালফেট থেকে পরবর্তীতে একটা বর্জ্য বের হয়, যেটা কি? ক্রোমিয়াম বর্জ্য। বর্জ্যটা কি? ক্রোমিয়াম। এই ক্রোমিয়াম বর্জ্যটা বের হয়। তাহলে আমরা এখানে কি এই স্লাইডে কি কি বললাম? কাগজের প্রধান উপাদান সেলুলোজ, কোয়ার্টজ বা সিলিকার সংকেত হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। পোর্টল্যান্ড সিমেন্ট, এটা উৎপাদন করতে যে কাঁচামালটা লাগে এটার নাম কি? জিপসাম, যার সংকেত ক্যালসিয়াম সালফেট ডট 2 মোল পানি। লবণ দ্বারা চামড়া শুকিয়ে সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলি আমরা? কিউরিং। কাঁচা চামড়া থেকে পাকা চামড়ায় রূপান্তরের যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলি? ট্যানিং বলি। আর চামড়ার ট্যানিং এ ব্যবহার করা হয় কি? ক্রোমিয়াম সালফেট, যেটা বর্জ্য কি? ক্রোমিয়াম। ঠিক আছে, দেখো চামড়া শিল্পে ট্যানারি বর্জ্য হিসেবে ক্ষতিকার উপাদানটা কি? এই যে ক্রোমিয়াম। এই বর্জ্যটা ক্ষতিকার উপাদান, কারণ চামড়া ট্যানিং এ ইউজ করা হয় ক্রোমিয়াম সালফেট। এই ক্রোমিয়াম থেকে বর্জ্যটা কি? ধাতুটা কি? ক্রোমিয়ামের। আচ্ছা, এরপরে কিছু গ্যাসের সংকেত মাথায় রাখবে, যেমন ওয়াটার গ্যাস, সিন গ্যাস। ওয়াটার গ্যাস বা সিন গ্যাসের সংকেত কি? কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের সংমিশ্রণ। সংশ্লেষ গ্যাসের সংকেত কি? কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। প্রোডিউসার গ্যাসের সংকেত কি? কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের যে মিশ্রণ সেটাকে আমরা বলি প্রোডিউসার গ্যাস। তাহলে এই তিনটা একটু মাথায় রেখো। ওয়াটার গ্যাস মানে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন। সংশ্লেষ গ্যাস মানে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। প্রোডিউসার গ্যাস কি? কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস। দেখো 3 জায়গায় কিন্তু কার্বন মনোঅক্সাইড আছে, আর এখানে 2 জায়গায় হাইড্রোজেন গ্যাস, আর এখানে নাইট্রোজেন গ্যাস। আচ্ছা, এরপরে কাচের কিছু তথ্য পড়ি আমরা। যেমন কাচ তৈরির প্রধান উপাদান নাম হচ্ছে সিলিকা, যেটা সংকেত পড়ছো সিলিকন ডাইঅক্সাইড, তাই না? এই যেটা। তারপর আবার চুন বা চুনা পাথর, চুনের সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড। চুনা পাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট। আর সোডা অ্যাসিড সংকেত কি? সোডিয়াম কার্বনেট। এই যে, ওকে, এগুলো হচ্ছে কাচ তৈরির প্রধান উপাদান। তারপর চীনামাটি, কাদামাটি, চায়না ক্লে অথবা কেওলিন, এটা সংকেত কি? একটু বড় দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড এবং 2 মোল পানি। আর সাধারণ কাচের সংকেত কি? সাধারণত কাচের সংকেত হচ্ছে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড। আর কাচ শিল্পে কোনটা একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করে? সেটা হচ্ছে অ্যানিলিং। এই যে অ্যানিলিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ কাছে। আর কোরান্ডামের সংকেত কি? অ্যালুমিনিয়াম অক্সাইড, মাথায় রাখবা। কোরান্ডাম, এটা সংকেত কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে ভাই এই তথ্যগুলো কাজ নিয়ে অত বড় ডিটেলস লাগবে না, যতটুকু দরকার ততটুকু আমি লেখাই দিচ্ছি। এগুলো একটু ভাইয়া কষ্ট করে কি করবা? মাথায় রাখিও, ঠিক আছে? এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কাচ তৈরির উপাদান চীনামাটি, কাদামাটি অথবা চায়না ক্লে অথবা ক্যালোনের সংকেত, সাধারণ কাচের সংকেত, কাচ শিল্পে অ্যানিলিং যে একটা গুরুত্বপূর্ণ ধাপ, এবং কোরান্ডামের সংকেত। এই যে দেখো, কোন শিল্পে অ্যানিলিং একটা গুরুত্বপূর্ণ ধাপ, এটা কিন্তু তোমার নার্সিং অ্যাডমিশন আসছিল। তাহলে এটার আনসার কি হবে? বলো বলো। কাচ শিল্পে। কাচ শিল্পে হচ্ছে অ্যানিলিং খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। অ্যানিলিং ধাপটা কি? এটা আমরা না যাচ্ছি, কারণ এত বড় আমাদের লাগবে না, ঠিক আছে, ডিটেলসটা। এক্সট্রা কিছু এমসিকিউ দেখি, যেমন সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন? জিপসাম মানে ক্যালসিয়াম সালফেট তো 2 মোল পানি। সিমেন্টের জিপসাম এর জন্য যোগ করা হয় যাতে সিমেন্টটা দ্রুত জমাট না বাঁধা যায়। অর্থাৎ এই যে দ্রুত জমাট বাধা রোধ করার জন্য, এখানে বাধা হবে, বাধা, জমাট
দ্রুত যাতে জমাট না বাইধা যায় সিমেন্টটা, এটাকে রোধ করার জন্য আমরা কি করি, জিপসামটা ইউজ করি। তাহলে আনসার হবে কি সি। নার্সিং 23-24 সেশনে আসছিল, দ্রুত জমাট বাধা রোধ করার জন্য। এরপরে জ্বালানির দহনে কোনটা উৎপন্ন হয়? জ্বালানি, সেটা যে কোনো জ্বালানি হতে পারে, ধরো মিথেন হইতে পারে, মিথেন একটা জ্বালানি। এটার দহন মানে পোড়ানো। কার সাহায্যে পোড়াবো? অক্সিজেন। তাহলে এখানে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, পানি আর কি তাপশক্তি। মানে যে কোনো জ্বালানির দহনে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপশক্তি উৎপন্ন হয়, মাথায় রেখো। তাহলে এখানে কি কি হবে? এই যে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ, বি হবে আমাদের আনসার। যে কোনো কিছু যখন জ্বালানি থাকবে, ওই জ্বালানির দহন মানে পোড়াইলে আমরা কি কি পাই? কার্বন ডাই অক্সাইড পাই, পানি পাই এবং তাপশক্তি পাই। ওকে, আচ্ছা। এরপরে ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? এটা মাথায় রাখতে হবে, যে CaOCl Cl। এটার নাম কি? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট হচ্ছে এটা সংকেত, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। ও সেলটাকে আমরা বলি হাইপোক্লোরেট। তাহলে এই যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট, তুমি যদি এটা মাথায় রাখো যে ক্যালসিয়াম ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে এটা, তাহলে তুমি এটা নামটাও পরীক্ষায় ইজিলি বের করতে পারবা। এই যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। ওকে, CaOCl Cl, এটা হচ্ছে কি ব্লিচিং পাউডারের সংকেত। আচ্ছা, এরপরে কোরান্ডামের সংকেত কি? ভাইয়া পড়াইছিলাম লাস্টে। কোরান্ডামের সংকেত কি বলো? অ্যালুমিনিয়াম অক্সাইড। কোরান্ডামের সংকেত কি বলো? অ্যালুমিনিয়াম অক্সাইড, তাই না? কোরান্ডামের সংকেত কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। কোরান্ডামের সংকেত কি? অ্যালুমিনিয়াম অক্সাইড, তাই না? কোরান্ডামের সংকেত কি? অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটা আমরা ভাইয়া পড়ছি। কোরান্ডামের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, এরপরে কোনটিকে নীরব ঘাতক বলা হয় বলো? সাইলেন্ট কিলার বলো, এটাও পড়েছি। কোনটিকে নীরব ঘাতক বলা হয়? কার্বন মনোক্সাইডকে, এই যে এটা। আর এখানে নাইট্রাস অক্সাইডকে কি বলি আমরা বলো তো? এই যে এখানে একটা যৌগ আছে নাইট্রাস অক্সাইড, এটাকে আমরা বলি হচ্ছে লাফিং গ্যাস। লাফিং গ্যাস। নাইট্রোজেন ডাইঅক্সাইড না এটা, সরি, এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডের নাম কি? লাফিং গ্যাস। ওকে, আচ্ছা। এরপরে কাঁদুনি গ্যাসের কোনটি? কাঁদুনি গ্যাস হচ্ছে ক্লোরোপিক্রিন, মাথায় রাখবা। ক্লোরোপিক্রিনকে আমরা কি বলি? কাঁদুনি গ্যাস। কাঁদুনি গ্যাস, ঠিক আছে? যেই গ্যাসটা তোমার চোখে দিলে তুমি কাঁদবা, ঠিক আছে? ক্লোরোপিক্রিন হচ্ছে কাঁদুনি গ্যাসের সংকেত, ক্লোরোপিক্রিন। এটা কিন্তু নার্সিং অ্যাডমিশন আসছিল। এরপরে শিলা, দেখো আমরা আমাদের ক্লাসের শেষ মুহূর্তে আসছি। শিলা জিনিসটা কি? শিলার ইংলিশ হচ্ছে রক। কি বলতো এটার ইংলিশ? রক। এই যে ভিন্ন ভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে শক্ত কণা তৈরি করে, এবং ওই শক্ত কণা অনেকগুলো একত্রে হয়ে যে জিনিসটা তৈরি করে সেটাকে আমরা বলি কি? শিলা। এই শিলা হচ্ছে 3 ধরনের, বা রক হচ্ছে 3 ধরনের। শিলা কয় ধরনের? 3 ধরনের। একটাকে বলি আমরা আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা। একটাকে বলি আমরা পাললিক শিলা। পাললিক শিলা। আর এটাকে কি বলি? রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। তোমার এক্সাম্পল গুলো মাথায় রাখতে হবে, বুঝছো? যে শিলা কয় ধরনের? 3 ধরনের, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তোমার উদাহরণগুলো একটু মাথায় রাখতে হবে। যেমন দেখো, আগ্নেয় শিলার উদাহরণ কি? আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে এই যে ম্যাগমা। কি বলতো? এই যে ম্যাগমা। ম্যাগমা থেকে তোমার এই আগ্নেয় শিলাটা তৈরি হয়। কি থেকে তৈরি হয়? ম্যাগমা। ম্যাগমা যখন ঠান্ডা হয়, এই ম্যাগমা থেকে তৈরি হয় কি বলতো? আগ্নেয় শিলাটা। আগ্নেয় শিলা। ম্যাগমা থেকে কি তৈরি হয়? আগ্নেয় শিলা তৈরি হয়, এটা মাথায় রাখতে হবে। আগ্নেয় শিলা ম্যাগমা থেকে তৈরি হয়, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই যে ম্যাগমাগুলো যখন বের হয় এখানে গলে 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 পরে, এটা শক্ত হওয়ার পরে এরকম দেখা যায়, এটাকে বলি কি? আগ্নেয় শিলা। এরপরে ভাইয়া পাললিক শিলাটার এক্সাম্পল হচ্ছে বেলে পাথর। বেলে পাথর, এটা হচ্ছে পাললিক শিলার একটা উদাহরণ। বিভিন্ন ঘূর্ণিঝড় হয়ে বালিগুলা একত্রে হয়ে শক্ত একটা শিলা তৈরি করে, যেটাকে আমরা কি বলি? পাললিক শিলা। যেটার এক্সাম্পলটা মাথায় রাখতে হবে তোমার, সেটা কি বলতো? বেলে পাথর। পাললিক শিলার উদাহরণ কি? বেলে পাথর। এই যে, ঠিক আছে, অনেকগুলা বালি একত্রে হয়ে শক্ত এরকম শিলা তৈরি করে অনেক অনেক বছর পর, অনেক বছর অথবা সময় নেয়, ভালোই সময় নেয়, তখন আমরা এটাকে কি বলি? পাললিক শিলা। এরপরে রূপান্তরিত শিলা, মানে এক শিলা থেকে আরেক শিলা কনভার্ট হয়, যেমন এটা আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলা থেকে কনভার্ট হয়ে তৈরি করে কি বলো? কয়লা। এটা কি? আগ্নেয় শিলা। কিন্তু
আগ্নেয় শিলার উপর বিভিন্ন ধরনের তাপ চাপ আইসা আরো শক্ত একটা শিলা তৈরি করে, যেটাকে বলে রূপান্তরিত শিলা। এক্সাম্পল কি বলো? কয়লা। তাহলে এই যে আগ্নেয় শিলা থেকে আমি পাই কি? কয়লা। এই যে দেখো, আগ্নেয় শিলা, পাললিক শিলা বিভিন্ন তাপ চাপে পরিবর্তিত হয়ে যে ধরনের শিলা তৈরি করে এটাকে বলে রূপান্তরিত শিলা। যেমন আগ্নেয় শিলা থেকে তৈরি হয় কি বলতো? কয়লা। ঠিক আছে, এটা একটা কি? রূপান্তরিত শিলার উদাহরণ। ওকে, এটা একটি রূপান্তরিত শিলার উদাহরণ। ওকে, এরপরে যে কোনটি রূপান্তরিত শিলা, তাহলে এটার আনসার কি হবে বলো? এটার আনসার কি হবে কমেন্টে জানাও। বলো এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে বলো দেখি, কি কি বলতে পারে। রূপান্তরিত শিলা মাত্র পড়াইছি। কয়লা, রাইট। এই যে এটার আনসার কি হবে? এই তো কয়লা। ঠিক আছে, এটার আনসার কি? কয়লা। আচ্ছা, এরপরে দেখো আমাদের কিছু আকরিক আছে, বুঝছো? এই আকরিকগুলোর সংকেতগুলো একটু মাথায় রাখতে হবে। যেমন মার্কারি যে ধাতু, এই ধাতুর আকরিকের নাম কি? সিন্নাবার, যেটা সংকেত হচ্ছে এইচজিএস বা মার্কিউরিক সালফাইড, মার্কিউরিক সালফাইড। তারপরে জিঙ্কের দুইটা আকরিক, একটার নাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, এটা নয় হবে, নয়ড ব্লেন্ড, জিঙ্ক ব্লেন্ড, এটার নাম কি? জিঙ্ক ব্লেন্ড। ওকে, এটার সংকেত কি? ZnS, জিঙ্ক সালফাইড। আরেকটা আকরিকের নাম কি? ক্যালামাইন, যেটার সংকেত কি? জিঙ্ক কার্বনেট। এরপরে লেডের আকরিক একটাই, গ্যালেনা, PbS, লেড সালফাইড। আয়রনের আকরিক তিনটা, একটা হচ্ছে ম্যাগনেটাইট, Fe3O4, একটা হেমাটাইট, Fe2O3, আর একটা হচ্ছে লিমোনেট, Fe2O3 ডট 3 মোল পানি। আর কপারের আকরিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে কপার পাইরাইট, CuFeS2, আর একটা হচ্ছে চালকোসাইড, CO2S। আর লাস্ট হচ্ছে অ্যালুমিনিয়াম, যে আকরিকের নাম হচ্ছে বক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড ডট 2 মোল পানি। তাহলে দেখো এখানে ধাতু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ধাতুর আকরিক কয়টা পড়লাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা আকরিক। তাহলে 10টা আকরিকের নাম এবং সংকেত মাথায় রাখবা। 10টা আকরিকের নাম এবং সংকেত অবশ্যই মাথায় রেখো, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে, আসছে, নার্সিং অ্যাডমিশন আসছে, তো দ্যাটস ওয়াই ভাই এটা দেখাচ্ছি, বুঝছো? যে মার্কারিটটা সিন্নাবার, জিঙ্কেরটা জিঙ্ক ব্লেন্ড এবং ক্যালামাইন, লেডেরটা হচ্ছে লেড সালফাইড বা গ্যালেনা, আয়রনেরটা তিনটা, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, কপারেরটা হচ্ছে দুইটা, চ্যালকোসাইড, কপার পাইরাইটস, আর অ্যালুমিনিয়ামের মাত্র একটা, যেটার নাম কি? বক্সাইট। ওকে, মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ মনে থাকবে আশা করি। এগুলো কিন্তু অবশ্যই পড়ো ভাইয়া, এখান থেকে কোশ্চেন আসবে। দেখো ম্যাগনেটেটের সংকেত আসছিল, ম্যাগনেটের সংকেত কি? Fe3O4, Fe3O4 না ম্যাগনেটেটের সংকেত? এই যে এটা হবে আনসার, বুঝছো? এটা। আর এটা কার সংকেত? এটা হচ্ছে হেমাটাইটের সংকেত। এই যে এটা হচ্ছে হেমাটাইটের সংকেত, হেমাটাইট। বুঝা গেছে? শেষ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের একটা ক্লাসে আমরা হচ্ছে দুইটা অধ্যায় কমপ্লিট করেছি। একটার নাম হচ্ছে পরিবেশ রসায়ন, আর একটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। এই অধ্যায়টা একটু ছোট, মানে এমনি তো বই পড়তে গেলে তো অনেক বড় লাগবে, কিন্তু সব তো আমাদের লাগবে না, যতটুকু দরকার ততটুকু ভাই দেখাইছে। তাহলে পরবর্তী ইনশাল্লাহ নেক্সট ক্লাস এবং লাস্ট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, এবং দ্রুতই, আশা করি 6 তারিখে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, আসসালামু আলাইকুম। এবং নোট করে রেখো, আর নিজের প্রতি কনফিডেন্স রেখো, পড়তে থাকো, সময় আছে এখনও, মোটামুটি রিভিশন দিতে থাকো, পড়তে থাকো, ইনশাল্লাহ বিজয় তোমার হবেই। তাহলে দেখা হবে সকলের সাথে বিজয়ে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, টাটা। সবাই ভালো থেকো। আচ্ছা, এটার কালারটা কি বোঝা যাচ্ছে না? দেখি, সমস্যা নেই, পিডিএফটা পেয়ে যাবে। যদি ক্লাসে যদি স্লাইডটা বোঝা না যায় তাহলে কি করবা বলো তো? পিডিএফটা দেখে নিবা। ওকে, পিডিএফটা দেখে নিও, তাইলেই হবে। ওকে, জাস্ট যে কপারেটটা একটু সমস্যা করছে, তাই না? আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, ভালো থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।